এমপি তামিম সরকার। পর্ব ৩৫। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। তামিম উপরে তাকিয়ে থাকে, সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও তাকায়। ভাই, আকাশে কি দেখেন? তামিম একটি জোরে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেলে। মন হয় কুলন, নেই ডাকপিয়ন, উঠছে চিঠি বেমানে। পঞ্চপাণ্ডব তামিমের কথার আগামাথাও বোঝে না, তারাও আকাশের দিকে তাকিয়ে থাকে। ভাই, বল সাকিব, আমি বিয়া করবো। তামিম সহ বাকি ৫ জনই অবাক চোখে তাকায় সাকিবের দিকে। বোমা সাকিব বোবা না বানিয়ে বর সাজতে চাইছে, বিষয়টি অষ্টম আশ্চর্যের চেয়ে কম না। মাইয়া কেডা? সাকিব খুবই লজ্জা পায় আর লবঙ্গলতিকার মতো নেতিয়ে যায়। একটা বোখরা পরা মাইয়া। সাকিবের বোখরা পরা মাইয়ার কথা শুনে কালামানিক খুব গর্জে ওঠে। খবরদার বেডা, ওই দক্ষিণ পাড়ার বোখরা পরা মেয়েটা কিন্তু আমার। তোমার বাল, ওই মাইয়া আমারে ভালোবাসে। তোমার পুটকি, ওই সেমরি আমারে ভালোবাসে। কাল্লা, বোমা। কালামানিক আর বোমা সাকিব খুব মারাত্মকভাবে লেগে যায়, আর তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। তামিমের এমন তাকানো দেখে দুজনই চুপ হয়ে যায়। কাহিনী কি? ভাই আমি কমু? না আমি কমু ভাই। তামিম আবার মুখ গম্ভীর করে তাকায়। ভাই আমি কই? বল রফিক। ভাই, ১০-১৫ দিন ধইরা একটা বোখরা পরা সেমরি আমাগোর আড্ডা দেওয়ার জায়গা দিয়া যাতায়াত করে। সাকিব্বা আর মানিকা দুইটারে দেখলেই হাসে, আর কেমন কোমর বাঁকাইয়া বাঁকাইয়া হাঁটে। কিন্তু সেমরিটা কে? ভাই, আমরা কেউ মুখ দেখি নাই। না রে মাহির? ও, তুই তো দেখোসই নাই। তামিম একটু চুপচাপ বসে ভাবার চেষ্টা করে, আসলে দোষটা কার? ভাই, ওই সেমরি আমারে ভালোবাসে। ইহ, ভালবাসে? ভাই, ওই আমারে ভালোবাসে। আমার থেকে ৪,০০০ টাকা নিছে। কালামানিকের মুখে ৪,০০০ টাকার কথা শুনে সাকিব খুবই রাগান্বিত হয়। মিছা কথা ভাই, আমি ওরে ৬,০০০ টাকা দিছি পরশুদিন। তামিম উঠে দাঁড়িয়ে কিছু একটা ভাবার চেষ্টা করে। সবই তো বুঝলাম, কিন্তু ওই ভালোবাসে কারে? কারে আই লাভ ইউ বলছে? সাকিব এবং মাহির দুজনই চুপচাপ বসে থাকে। তামিম ভ্রু কুঁচকে তাকায় তাদের দিকে। আসলে ভাই, ওই কখনো কথা কই নাই সরাসরি। যাইতে আইতে টানা টানা চোখ দিয়ে তাকাই ও, আবার গায়েব হয়ে যায়। তামিম তারপর কালামানিকের দিকে তাকায়। আমারও সেম কেস ভাই, যাইতে আইতে তাকাইতো আর গায়েব হয়ে যাইতো। ওই দিন শুধু একটা কাগজে লিখছে, অনেক বিপদে আছে, টাকা লাগবে, তাই দিছি। আমি তো ভাবছি আমারে মহব্বত করে। উপস্থিত সকলে ভেবে পায় না এরা কোন বোখরা পরা মেয়ের কথা বলছে। কেউ কোনো দিন দেখেনি, কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। ভাই, জিন হইবার পারে। টাকলা মফিসের কথা শুনে সাকিব আর মানিক দুজনেই শুকনো ঢুক গিলে। আচ্ছা, সিসিটিভি ফুটেজ নিয়ে আয় তো মাহির। মাহির। তামিম মাহিরকে ডাকার সাথে সাথে দেখতে পায় মাহির তাদের থেকে বেশ অনেকটা দূরে চলে যাচ্ছিল। কিরে, তুই এত দূরে কেন? ভাই, হাগু চাপছে। এই সময়? মাহির কিছু না বলে চুপচাপ যেতে থাকে, আর তামিমের সন্দেহ হয় তার যাওয়ার উপরে। মাহির যথেষ্ট ফিট, তামিমের সাথে জিম করে সবসময়। ওর হেলথ নিয়ে সহজে কোনো গড়বড় হয় না। ওরে ধরে নিয়ে আয়।
তামিমের নির্দেশ মতো বাকি 4 জন দৌড় লাগায়, আর তাদের দৌড়াতে দেখে মাহিরও খুব জোরে দৌড় দেয়। তামিম তখনই বুঝতে পারে কিছু তো একটা রহস্য আছে। মাহিরকে ধরে সকলে তামিমের সামনে নিয়ে আসে। সত্যি কইরা বল, কি করছস? আসলে ভাই, আমি সিরিয়ালের নায়িকাগোর মতো না কইরা বল। ওই বুকরা পরা সেমরিডা আর কেউ না, আমি নিজেই। তামিম সহ সকলে হতভম্বের মতো তাকিয়ে থাকে, চোখ বড়সড় করে। আর মাহির, কালামানিক আর সাকিবের দিকে তাকায়। হালা আমার টাকা দে, কুত্তা, আমার 4000 টাকা দে। কালামানিক আর সাকিব দুজনেই মাহিরকে আরমধুলাই দিতে থাকে। ভাই বাঁচান, ওরে আল্লাহ রে, ওরে মারে, ওরে বাবা রে। তামিম কিছু না বলে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর তার ঝাড়িতে সবাই ঠান্ডা হয়ে বসে যায়। জীবনে প্রথমবার একটা প্রেমে পড়লাম, তাও বেডা। আগে যদি জানতাম এইটা বেডা আক্তার বেডি, জীবনেও প্রেম করতাম না। মাহির চুপচাপ বসে থাকে। তাদের কথাগুলো হজম করে সে, আর ব্যথার জায়গায় মলম লাগাতে থাকে। আমি কি কইছি আমি তোগরে ভালোবাসি? তোরাই তো মাইয়া দেখলে কুত্তা পাগল হইয়া যাস। সাকিব আর মানিক খুব কড়া নজরে তাকায় মাহিরের দিকে। মাইয়া দেখলে হই, তোর মতো বেডা দেখলে না। হালার ভাই, আমার যৌবনের প্রথম প্রেম এমনে বরবাদ করে দিলি। মাহির মিটমিট করে হাসতে থাকে। এখন আবার সাকিব খানের মতো গান গাইস না আমারে নিয়ে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার, তোমার বাল গাইমু। তামিমের পঞ্চপাণ্ডব একজন আরেকজনের সাথে লেগে থাকে, আর তাদের ঝগড়ার শেষ হয় না। কিন্তু তাদের আজকে তেমন কোনো সতেজ রূপ দেখা গেল না। এই শান্ত তামিমকে তারা চিনে না। কথায় কথায় রক্তের বন্যা বইয়ে দেওয়া তামিমের এমন শান্ত চরিত্র বড্ড বেমানান তাদের কাছে। তারা একজন আরেকজনের দিকে ইশারা করে। তামিম একদৃষ্টিতে নিজের ব্যালকনির দিকে তাকিয়েছিল। এখনও লাইট জ্বলছে, হয়তো সুভা এখনও ঘুমায়নি। তামিম চলে যাওয়ার পর সুভা চুপচাপ বেডের এক সাইডে বসে থাকে। এত বড় তার উপরে অপরিচিত, এই রুমে তার ঘুম আসবে না, এটা বলাই বাহুল্য। সুভা কিছুক্ষণ পায়চারিও করে, কিন্তু অশান্ত মন। একদিনে পরিবারের সব শেষ, এত কিছু সুভা মানতে পারছে না। সকল কিছুর জন্য সুভা তামিমকেই মনে মনে দায়ী করে। না তামিম তার জীবনে আসতো, আর না এত কিছু ঘটত। কিন্তু সুভার সবথেকে বড় ভয় হচ্ছে তার ভাইকে নিয়ে। তার ভাইকে সে হারাতে পারবে না। এত বড় পৃথিবীতে তার ভাই ছাড়া আর কেউ নেই এখন। সুভা পায়চারি করতে করতে মনের অজান্তেই বারান্দায় চলে যায়। যদি মনটা ভালো লাগে। তামিমের বারান্দাটা বেশ বড় হওয়ায় এখানে খোলা বাতাসে হাঁটতেও তার ভালো লাগবে। যখনই ওই রূপ স্মরণ হয়, লাগে না লোকলজ্জার ভয়। খুব সুন্দর একটা ছেলের কণ্ঠস্বর ভেসে আসে দূর থেকে। সুভা একদম ব্যালকনির কিনারাতে চলে যায়। এত মনোমুগ্ধকর গলা, একবার শুনলেই যে কেউ ফিদা হয়ে যেতে পারে। সুভা একদম কিনারাতে গিয়ে দেখতে পায় তামিম এবং তার পঞ্চপাণ্ডব বসে আছে। ঘাসের উপরে গোল করে তারা বসা, আর তামিম তাদের মাঝখানে গান গাইছে। সুভা খুব অবাক চোখে তাকিয়ে থাকে তামিমের দিকে। এত মনোমুগ্ধকর গলা তামিমের। অবশ্য ছেলেদের গলায় খাঁটি বাংলা গান মারাত্মক সুন্দর লাগে। সুভার খুব ইচ্ছে ছিল যার সাথে তার বিয়ে হবে, সে যেন তাকে গান গাইয়ে শোনায়।
কিন্তু তামিমের সাথে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হওয়াতে তার সকল ইচ্ছে নষ্ট হয়ে যায়। দাবা পড়ে মনে। তামিম গান গাওয়ার এক পর্যায়ে ব্যালকনিতে তাকায়, আর হঠাৎ তার গান বন্ধ হয়ে যায়। শুভ্রাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। তামিম চুপ হওয়ার সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও তাকায় সেদিকে। কিন্তু শুভ্রাকে দেখার সাথে সাথে তারাও চোখ নামিয়ে ফেলে। সকলকে কড়া নির্দেশ দেওয়া কেউ যেন শুভ্রার দিকে ভুলেও না তাকায়। তামিম উঠে ব্যালকনির নিচে দাঁড়াতেই শুভ্রার ধ্যান ভাঙে। এতক্ষণ সে একদৃষ্টিতে তাকিয়েছিল তা মনেই ছিল না। কোথায় যেন হারিয়ে গিয়েছিল শুভ্রা। কি বউ, স্বামীকে ছাড়া ভালো লাগে না, আসবো নাকি উপরে? শুভ্রা মাথা নেড়ে চুপচাপ ভেতরে চলে যায়, আর তামিম হাসতে থাকে। ডরাইছে। তামিমের পিছু পিছু তার পঞ্চপাণ্ডবও এসে দাঁড়ায়। ভাবিসাব মনে হয় আপনারে মিস করতাছে ভাই, শরমে কইবার পারতাছে না। তামিম সাকিবের কথা শুনে একটু অন্যমনস্ক হয়ে পড়ে। শুভ্রা তামিমের আশেপাশে থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তামিম নিজেও মাঝে মাঝে ভেবে কুল পায় না, এই একরত্তি মেয়ের জন্য এত পাগল কেন সে। ওর লজ্জা ভাঙতে হবে আমার, না হলে তোরা চাচা ডাক শুনতে পারবি না এই জন্মে। পঞ্চপাণ্ডব খুব খুশি হয়ে যায়, আর তামিম চুপচাপ বাড়ির ভেতরে চলে যায়। তামিম মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে, আজকের রাতটা স্মরণীয় বানাবে। তামিম চুপচাপ পাসওয়ার্ড দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। পুরো রুম অন্ধকার, শুধু ডিম লাইট জ্বলছে। শুভ্রা কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে আছে। তামিম শুভ্রার পাশে গিয়ে দাঁড়ায়। কম্বলের জায়গায় আমাকেও তো জড়িয়ে ধরে ঘুমাতে পারত, শয়তান ছিমড়ি। তামিম চুপচাপ ওয়াশরুমে চলে যায়, আর ফ্রেশ হয়ে শুধুমাত্র একটা ট্রাউজার পরে বের হয়। তারপর চুপচাপ শুভ্রার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর কম্বলের ভেতরেও ঢুকে পড়ে। শুভ্রা কত সুন্দর করে চুপচাপ শুয়ে আছে পাশ ফিরে, আর তামিম তার দিকে অন্ধকারেই তাকিয়ে আছে। এভাবে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে তামিম। তারপর হুট করে শুভ্রার খুব কাছে গিয়ে তার কোমরে শক্ত করে ধরে, আর নিজের সাথে মিশিয়ে নেয়। আবার কিছু একটা মনে হতেই শুভ্রার কোমর ছেড়ে দিয়ে একটু সরে আসে। ইয়া আল্লাহ, বউকে দেখে নিজেকে কন্ট্রোল করার তৌফিক দান করুন, আমিন। তামিম নিজেই নিজের মনে কথাগুলো বলতে থাকে। এটা প্রথমবার ছিল যখন শুভ্রা তামিম একসাথে এক খাটে। তামিম জীবনে কখনো কোনো মেয়ের প্রেমে পড়েনি, কিন্তু যখন পড়ল, তার মনের অজান্তেই খুব করে পড়ে গেল। জীবনের প্রথমবার কোনো মেয়ের সাথে শুয়ে আছে তামিম, তাও তার শখের নারী। শুভ্রা চুপচাপ ঘুমালেও তামিমের চোখে ঘুম নেই। সে উপরের দিকে সোজা হয়ে শুয়ে আছে, দৃষ্টি তার সিলিংয়ের দিকে। এভাবে বেশ কিছুক্ষণ পর তামিম চমকে ওঠে, কারণ শুভ্রা ঘুমের মধ্যে তামিমকে কুলবালিশ ভেবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। তামিমের পায়ের উপরে এক পা, আর শরীরের উপরে হাত দিয়ে শুয়ে থাকে। তামিম মনে মনে খুব খুশি হয়। ইয়া আল্লাহ, আপনি সাক্ষী, আমি জোর করি নাই, ও নিজ থেকে আসছে আমার কাছে। তামিমও সুযোগের সদ্ব্যবহার করে খুব ভালো মতো। সেও শুভ্রাকে জড়িয়ে ধরে, তারপর তার গালে কিস করে খুব। শুভ্রা একটু আড়মোড়া দিয়ে উঠলেও জাগনা পায় না। রাত ভারী হওয়ায় ঘুমও অনেকটাই গভীরে ছিল তার, কিন্তু তামিম থেমেনি। সে একটু পর পর শুভ্রার গালে, গলায় কিস দিতে থাকে। খুব ভালোবাসি শুভ্রা। তামিম আরও শক্ত করে জড়িয়ে ধরে শুভ্রাকে।
এমপি তামিম সরকার। পর্ব ৩৬। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে তার বিয়ে হয়ে যাওয়ার কথা শুনেও পিছু ছাড়ে না শুভ্রা। ঠিক কতটা ভালোবাসলে বিয়ের দিনই ডিভোর্স করিয়ে নিয়ে আবার বিয়ে করতে চায়। তামিম সরকার যে একজন প্রকৃত প্রেমিক পুরুষ, সেটা বোঝার তৌফিক তোকে আল্লাহ দিক। তামিম নিজের আনমনেই শুভ্রাকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে। আজকের তামিম সরকার আর খুনি তামিম সরকার এক না। আজকের তামিম সরকার একজনের স্বামী, একটা মেয়ের দেওয়ানা। একটা মেয়েকে পাওয়ার জন্য যে ১০০টা খুন করতে পারে, আবার সেই মেয়ে তার না হলে নিজের হাতে তাকে পরপারেও পাঠাতে পারে। ১৭ বছর বয়সে চাপাতি হাতে নেওয়া তামিম সরকার আর আজকের তামিম সরকারের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য। এই ১১ বছর ধরে তামিম কতজনকে খুন করেছে সে নিজেও জানে না, কিন্তু একটা মেয়ের জন্য যে নিজেও খুন হতে প্রস্তুত, সেটা তামিম শুভ্রাকে প্রথম দিন দেখার পরই বুঝতে পেরেছিল। তামিম অনেকক্ষণ ধরে জেগে থাকার পর সেও চুপচাপ শুয়ে পড়ে, তলিয়ে যায় গভীর ঘুমে। আজকে তামিমের মতো সুখী মানুষ আর দুটো নেই, যাকে পাওয়ার তীব্র বাসনা দিনের পর দিন তামিম নির্ঘুমে রাত কাটিয়েছে। সকালবেলা দেরি করে ঘুমানোর ফলে তামিম শুভ্রা দুজন একজনও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না। মরার মতো ঘুমায় দুজনেই। সচরাচর শুভ্রা একটু সকাল করেই ঘুম থেকে উঠত, কিন্তু এই ৩ দিন এত কিছু হওয়ার পর আজকে শরীরটা যেন তার ছেড়েই দিয়েছিল। অন্যদিকে তামিম তার শখের নারীকে কাছে পেয়ে সমস্ত চিন্তা এক সাইডে রেখে ঘুমাচ্ছে। সকাল ৯টা ৪৫। শুভ্রার ঘুম একটু আলগা হয়ে আসে। একটু আড়মোড়া দিতে যেয়ে শুভ্রা অনুভব করে সে তার হাত পা ঠিকমতো মুভমেন্ট করতে পারছে না। তাও চোখ বন্ধ করেই কিছুক্ষণ হাত পা নাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। ফলাফল শূন্য। শুভ্রার এমন চেষ্টায় তামিমেরও ঘুম আলগা হয়ে আসে। খুব বিরক্তি নিয়ে তামিম চোখ খোলে। শুভ্রাও পিটপিট করে নিজের চোখ খুলতে থাকে। শুভ্রা চোখ খুলতেই তামিমের বিশাল বড় মুখ হঠাৎ করে দেখে একটু ঘাবড়ে যায়, আর ভূত দেখার মতো কিছুক্ষণ চেয়ে থাকে। তামিম হঠাৎ শুভ্রাকে দেখে চুপচাপ তাকিয়ে থাকে। জীবনের প্রথমবার এভাবে সকালবেলা নিজের পরিবার ছাড়া অন্য কাউকে দেখতে পাওয়া অন্যরকম অনুভূতির পরিচয় দেয়। শুভ্রা হুট করে উঠে বসে, আর খুব ঘাবড়ে যায়। আপনি এখানে কি করেন? মা দেখলে কি হবে? তাড়াতাড়ি উঠুন, চলে যান। নাটক একটু কমাইয়া দেখবইন, কালকে আমাদের বিয়া হয়ে গেছে। কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় শুভ্রা। কালকে যে তাদের বিয়ে হয়ে গেছে সেটা দিব্যি ভুলে গিয়েছিল শুভ্রা। তামিম শুভ্রার হাত ধরে তাকে নিজের উপরে টেনে নেয়, তারপর তার চুলগুলো মুখ থেকে সরিয়ে নেয়। সকালটা যে এত সুন্দর হয়, তোমাকে না দেখলে জানা হতো না। তামিমের মধ্যে প্রেমিক পুরুষটি আবার জাগ্রত হয়ে ওঠে। সকাল সকাল শখের নারীকে কাছে পেয়ে তামিম মুডে চলে আসে। আমার একটু সময় লাগবে তামিম। কয় মিনিট? কয়েকদিন। কাম সারছে। তামিমের রোমান্টিক মুডের 12:30 বাজিয়ে দেয় শুভ্রা, কিন্তু তামিমও জোর করে না, কারণ তামিম সরকার জোর করে না, সব অটোমেটিক হয়ে যায় নিজ ইচ্ছেতে। একটা চুম্মা তো দিতে পারবি? না, শয়তান সিমরি। তামিম শুভ্রার কোমর ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তামিম উঠে দাঁড়াতেই শুভ্রা হা করে তাকিয়ে থাকে। এমন শার্টলেস, শুধু ট্রাউজার পরা। এমন অবস্থায় তামিমকে কল্পনাও করতে পারেনি শুভ্রা। নিজের স্বামীকে কেউ চোখ দিয়ে সিডিউস করে,
তামিমের কথা কানে আসার সাথে সাথে শুভ্রা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় আর তামিমও ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আর শুভ্রা উঠে রুম গোছাতে থাকে। শুভ্রা তামিমের জিনিসপত্র খুব সুন্দর করে গুছিয়ে একপাশে রেখে দেয় আর বিছানা গোছাতে থাকে। তামিমও কিছুক্ষণের মধ্যে বাইরে চলে আসে। তামিম বাইরে এসে দেখতে পায় শুভ্রা সুন্দর মতো তাদের বিছানা পরিষ্কার করছে। কথা ছিল আমার জীবন গুছাবে, তা না বিছানা গুছাচ্ছে। আজকালকার পোলাপাইন। তামিম এসে শুভ্রার হাত ধরে ফেলে। এসব করার জন্য অনেক লোক আছে, তুমি মালকিন, তোমাকে এসব মানায় না। তামিমের কথায় শুভ্রা কোনো উত্তর দেয় না। এটা তার বাড়ি, তার ঘর, সে যা বলবে তাই করতে হবে। তামিম শুভ্রাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় আর নিজে নিচে চলে যায়। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবাজান, শুভ সকাল। বৌমা কোথায়? সে ফ্রেশ হচ্ছে। তামিম তার বাবার সাথে টেবিলে বসে পড়ে নাস্তা করার জন্য। এমন কোনো দিন আসেনি যখন তানভীর সরকার নিজের ছেলেকে ছাড়া খেয়েছে। বাজান, শুভ্রা কি উঠছে? জি আম্মা। আচ্ছা, আমি ওর নাস্তা রুমে পাঠাই। কেন আম্মা? নতুন বউ, একটু প্রাইভেসি দেওয়া দরকার। তামিম, আজকে কিন্তু বাসায় থাকিস আব্বা। কোনো দরকার আম্মা? তোর বউ দেখতে আত্মীয় স্বজন আসবে, আমিও তো এখনও দেখলাম না। কি? জি, আচ্ছা থাকবো। আয়েশা বেগম নাস্তা নিয়ে উপরে চলে যায় শুভ্রার কাছে। লক খুলে দেখতে পাই শুভ্রা চুপচাপ খাটের উপর বসে আছে। ঘুম ভাঙল আম্মা জান? হঠাৎ মেয়েলি কণ্ঠ ভেসে আসতেই একটু চমকে যায় শুভ্রা। তারপর তামিমের মাকে দেখেই উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আন্টি। আন্টিকে? শুভ্রা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। কি বলবে কিছু ভেবে পায় না। তামিমের আম্মা মানে তো তোমারও আম্মা। আয়েশা বেগম নাস্তা রেখে শুভ্রাকে সোফাতে বসায় আর তার সামনে খাবার পরিবেশন করে। আমার ভাই আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। সকালে আমি তাকে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি নিজের হাতে। শুভ্রা একদৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের মায়ের দিকে। আজকে তার নিজের মা থাকলেও হয়তো এমনটাই করত বা এর বেশি। দেখি হাঁ করো। আমি মানে? আরে সেমরি হাঁ করো। শুভ্রা চুপচাপ হাঁ করে খেতে থাকে আর বুঝতে পারে তামিমের এত শুদ্ধ ভাষা ব্যবহার করার পেছনের কারণটা কি। তামিম একদম তার মায়ের মতো বিশুদ্ধ ঢাকাইয়া, কিন্তু একজন প্রধানমন্ত্রীর স্ত্রী এমন কিভাবে হয় সেটা বুঝতে পারে না শুভ্রা। এত মিশুক, এত সিম্পল, এক কথায় মাটির মতো যাকে বলে। বউ শাশুড়ির যুদ্ধ নতুন কিছু না, এটা প্রাচীনকাল থেকে চলে আসতেছে। আমি কিন্তু নতুন শাশুড়ি না, কিন্তু আমার পোলারে কষ্ট দিলে আমি কিন্তু রিনা খান হয়ে যাব। শুভ্রা তামিমের মায়ের কথা শুনে হাসতে থাকে। এই তো, সবসময় এভাবেই হাসবি। আর আমি কিন্তু তোর মা, একদম পর ভাববি না। শুভ্রা মাথা নেড়ে হ্যাঁ বলে। আয়েশা বেগম শুভ্রাকে খাইয়ে দিয়ে তাকে একটা শাড়ি আর কিছু গহনা দিয়ে সুন্দর করে রেডি হতে বলে যায়। তামিম সরকারের বউ বলে কথা, একটু ঠাটবাট না হলে চলে না। কিন্তু বিপত্তি বাধে শাড়ি পরা নিয়ে, কারণ শুভ্রা শাড়ি কুচি তুলতে পারে না, চেষ্টা করলেও সুন্দর হয় না। তামিম আর তানভীর সরকার খেতে বসেছিল মাত্রই, ঠিক তখনই তামিমের পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। আসসালামু আলাইকুম বড় বাবা। সবাই একসাথে তানভীর সরকারকে সালাম দেয়। এটা তাদের এক প্রকারের অভ্যাস বলা যায়। প্রতিদিন সকালে সেই সকলে তানভীর সরকারকে সালাম দেয়।
আর একসাথে নাস্তা করে। তামিম সরকারের পাশের চেয়ারগুলোতে দখল করে বসে তারা সবসময় খাবার খায়। আজকেও তার ব্যতিক্রম নয়। সার্ভেন্টরা সুন্দর মতো তাদের খাবার পরিবেশন করে। তামিম চুপচাপ খেতে থাকে। তফসিল ঘোষণা হবে আজকে বাবাজান। জি আব্বা, খবর রেখেছি। এবারও আপনি ভারী ভোটে এমপি নির্বাচিত হবেন। আমি এমপি না হলেও আপনি প্রধানমন্ত্রী হবেন, এটা গ্যারান্টি। তানভীর সরকার একদৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। এখন আপনি আমার ছেলে পরে, একজনের স্বামী আগে। যদি স্বামী হতে ব্যর্থ হন, তাহলে আমি বাবা হতে ব্যর্থ হব। তামিম তানভীর সরকারের কথার আগামাথা ঠিকমতো বুঝতে পারে না। চুপচাপ তাকিয়ে থাকে তানভীর সরকারের দিকে। আপনার আম্মার জন্য আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি। কুখ্যাত এমপি পুত্র থেকে শান্ত মন্ত্রী হয়েছি। পুরোটাই আপনার আম্মার জন্য। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। আব্বাজান, আমি আপনার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি, নিজের ভালোবাসারও। আমি এমপি তামিম সরকার পরে, প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে আগে। তামিম খাওয়া ছেড়ে উঠে বের হয়ে যায়। তামিমের সাথে তার পঞ্চপাণ্ডবও চাই। তানভীর সরকারের বুকের হাহাকার আরও বেড়ে যায়। তাহলে কি তার অতীতের পাপী ছেলে রূপে ফিরে এসেছে তার কাছে? তানভীর সরকার নিজের ছেলে বলতে অজ্ঞান। সারা দুনিয়া একদিকে, আর তার ছেলে তামিম আরেক দিকে। তানভীর সরকারের সারা জীবনের আফসোস সেই 11 বছর আগের বোকামির জন্য। না সেদিন সে এত বড় বোকামি করত, আর না তার নিষ্পাপ ছেলেকে আজকে একজন পেশাদার খুনিতে পরিণত হতে হতো। সে 11 বছর আগের 27শে জানুয়ারি, যেদিন তানভীর সরকারের বোকামির জন্য নিজের ছেলেকে খুনি হতে দেখে। একদিনে 23 জন নেতাকে পরপারে পাঠায় তামিম। অবশ্য এটা নিয়ে কম জল ঘোলা হয়নি, কিন্তু পুরোটা এমনভাবে সাজানো হয়, যেটার জন্য তামিম সে যাত্রায় জেলে যেতে যেতে বেঁচে যায়। কিন্তু তার সবথেকে বড় আফসোস হচ্ছে নিজের ছোট ছেলে তাসকিনকে হারানো। তানভীর সরকার এক ছেলে হারিয়েছে, এখন আরেকজনকে হারাতে চায় না। তাই তামিমের প্রতিটি পাপের হিসাব সে গোপন রাখে, দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। তামিম আজ অবধি যতগুলো অন্যায় করেছে, সব কিছুর প্রমাণ তানভীর সরকার মুছে দিয়েছে। প্রতিবার সোনার বালতি করে দুধ দিয়ে গোসল করিয়ে ছেলেকে শুদ্ধ করেছে, কিন্তু দিন শেষে তামিম সেই রক্তাক্ত শরীর নিয়েই ফিরে। তানভীর সরকার যেদিন জানতে পারে তামিম একজন মেয়েকে ভালোবাসে, সেদিন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, এ যাত্রায় হয়তো তামিম মানুষ হবে। কিন্তু না, তা হয়নি। তামিম তার আব্বাজানের থেকে বেশি কাউকে ভালোবাসে না, আর না কাউকে ভালোবাসতে পারবে। এটাই সবথেকে বড় আফসোস তানভীর সরকারের। তামিম তার জিপ নিয়ে সোজা বেরিয়ে পড়ে পার্টি অফিসের উদ্দেশ্যে। তামিমের মুখের দিকে তার লোকেরা হাঁ করে তাকিয়ে থাকে। আমার কি রূপ গজাইছে? এমনে তাকিয়ে আছিস কেন তোরা? ভাই, আপনার গলায় কোনো দাগ নাই কেন? তামিম খুব জোরে গাড়ি থামায়, তার পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। এমনিতেই বউ পাত্তা দেয় না, তার উপরে কাটা গায়ে লবণের ছিটা। ড্রেনের পানিতে গোসল করতে তোগোর কেমন লাগবো এখন? তামিমের ইশারা বুঝে সকলে একদম শান্ত হয়ে যায়। তামিম একবার খেপলে আর রক্ষে নেই। ঘড়ির কাঁটা বলছে সময় বিকেল 4টা। তামিম তখনও বাড়ি ফেরেনি। সুবহাকে রেডি করে নিচে আনা হয়েছে। এক এক করে সকল মহিলা মণ্ডলী সুবহাকে দেখে, আর অনেক উপহারও দেয়। সুবহা চুপচাপ বসে থাকে। কই, তামিমের বউ কই?
সকলের মাঝে গলা উঁচু করতে করতে ভেতরে মেয়েকে নিয়ে প্রবেশ করে তামিমের ফুপি আইলা বেগম। চোখে তার মোটামুটি রাগ, কারণ নিজের মেয়েকে দিয়ে তিনি তামিমকে বিয়ে দিতে চেয়েছিলেন, সেটা আর হলো না। এই তো ননদিনী, আপনার পুতের বউ এইদিকে। তামিমের ফুপি বেশ ভাবসাব নিয়েই ভেতরে প্রবেশ করে। সেখানে আরও বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যের স্ত্রীরা এসেছে। সুভাকে দেখার জন্য বাইরের লোকদের বারণ করেছে তামিম। কোনো পরপুরুষ তার বউকে দেখুক, এটা তামিম অপছন্দ করে। তাই কর্মীরা সবাই বাইরে তানভীর সরকারের সাথে আলাপ আলোচনায় মেতে ওঠে। তা কোন জাতের মেয়ে এনেছিস রে আয়েশা? বড় পরিবার তো। সে তামিম সরকারের বউ, এটাই তার সবথেকে বড় পরিচয়। ভিড়ের মধ্য দিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব আসতে থাকে। সুভা তখনও মাঝে বসা। তামিম আসতেই সকলে একটু হলেও ভয় পায়। তামিম সরকার কেমন এটা কারোর অজানা নয়। তামিম ভেতরে আসতেই গাঢ় লাল রঙের শাড়ি পরিহিত সুভাকে দেখতে পায়। হালকা স্বর্ণের গয়না পরা। আকাশ থেকে নেমে আসা কোনো পরীর থেকে কম লাগছিল না সুভাকে। তামিম এই নিয়ে দ্বিতীয়বার সুভাকে শাড়ি পরা অবস্থায় দেখে। প্রথমবার ছিল খুব রাগে, তেমন একটা নজর দেয়নি, কিন্তু এবার একদম চোখ খুলে তাকিয়ে থাকে সুভার দিকে। লাল জামদানি, হালকা গয়না আর হালকা সাজ সুভাকে অতুলনীয় সুন্দর করে তুলেছিল। অন্যদিকে ধ্যান দিয়ে বসেছিল সুভা। আমাকে কেউ ধর রে। তামিম শরীর ছেড়ে দিয়ে পেছনে পড়ে যেতে থাকে, আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব তাকে ধরে ফেলে। সকলে মোটামুটি আঁতকে ওঠে। হঠাৎ তামিম এভাবে মাথা ঘুরে পড়ে গেল। আব্বা, কি হইছে তোর? ঠিক আছো? হার্ট অ্যাটাক আম্মা। এমপি তামিম সরকার। পর্ব ৩৭। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। হার্ট অ্যাটাক আম্মা? হ্যাঁ, হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠছে আম্মা। আয়েশা বেগম তামিমের এমন কাণ্ডকারখানার পেছনের রহস্য খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারে। বাপের মতোই হইছে। সুভাও বাঁকা চোখে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিম যে হঠাৎ এমন করে বসবে, সেটা অবিশ্বাস্য। সুভাও বুঝতে পারে তামিমের হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার বিষয়টি। আমাকে নাটক কমিয়ে দেখতে বলে, আর অন্যদিকে সবথেকে বড় নাটকবাজ নিজেই। সুভা মনে মনে কথাগুলো বলতে থাকে। তামিম ভদ্র ছেলের মতো চুপচাপ হেঁটে সুভার পাশে যেয়ে বসে। এত মহিলামণ্ডলী যে তার আশেপাশে, সেটা যেন চোখেই পড়ছে না তামিমের। তার চোখ জুড়ে এখন শুধুই সুভা। তামিম বেশরমের মতো একদম সুভার গা ঘেঁষে বসে। তামিম গা ঘেঁষে বসতেই সুভা একটু নড়েচড়ে উঠে আর হালকা সরে বসে। সুভা সরতেই তামিম আবারও সুভার শরীর ঘেঁষে বসে আর তার হাত ধরে ফেলে। আজ অবধি কোনো মাইয়া আমার হাত ধরল না। তোর হাত ধরার লগে লগে তো মাইয়ার হাতে বোম ব্লাস্ট হইব, ধরব কেমনে? কাল্লা বোম্মা। তামিম সুভার এমন মুহূর্ত দেখে সাকিব খুবই আফসোস করে, কিন্তু তার আফসোসের উপরে এক বালতি পানি ঢেলে দেয় কালামানিক। তাদের পঞ্চপাণ্ডবের একটাই নীতি, কেউ কাউকে ছাড়া প্রেমে পড়তে পারবে না। যেহেতু সবাই সিঙ্গেল, তাই যদি কেউ প্রেমে পড়ে, সেটা হবে তার সবথেকে বড় অন্যায়। তামিম আর সুভাকে এত ঘনিষ্ঠ দেখে ছন্দা খুবই জ্বলতে থাকে। আর সে হতে চেয়েছিল তামিম সরকারের বউ আর শ্রীনগরের বউরানী, কিন্তু মাঝ থেকে সুভা উড়ে এসে জুড়ে বসল।
তাই ছন্দা একদমই সহ্য করতে পারে না। তামিমকে দেখে ভয় পেত সেও, কিন্তু তামিমের পাওয়ারের জন্য তাকে খুবই ভালো লাগতো। সবার তামিমকে ভয় পাওয়া, কোথাও যাওয়ার আগে কাজ হয়ে যাওয়া। ছোটবেলা থেকে ছন্দাকে তামিমের এই পার্সোনালিটি খুবই আকর্ষণ করে। কিন্তু আজকে তামিমকে শুভ্রার সাথে এত ফ্রি হতে দেখে তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায়। আম্মা, আমি একটু আসতেছি। এই তো এলি, জরুরি কাজ আছে আম্মা। তামিম উঠে হনহনিয়ে কোথায় যেন বেরিয়ে যায়। তামিমের সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও চলে যায়। তামিমের মাথায় যে কি চলে আর কি না চলে সেটা তামিমই বলতে পারবে। শুভ্রাকেও উপরে যেতে বলে আয়েশা বেগম। এতক্ষণ ধরে নিচে বসে আছে, নিশ্চয়ই খুব ক্লান্ত লাগছে। আয়েশা বেগম শুভ্রাকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলে। শুভ্রা উপরে এসে তার ভাইয়ের রুমে চলে যায়। এই নিয়ে সকাল থেকে 3 বার এসেছে শুভ্রা তার ভাইয়ের কাছে। পৃথিবীতে এখন আপন বলতে শুভ্রার শুধু তার ভাই আছে, নিজের বাবা থেকেও নেই। এত ধাক্কা সামাল দেওয়া খুবই কষ্টকর। শুভ্রা এসে তার ভাইয়ের কাছে বসে, মাথায় হাত রাখে। এখন কেমন আছে ও ডাক্তার? মোটামুটি ভালো, অনেক স্ট্রং আপনার ভাই ম্যাডাম, খুব তাড়াতাড়ি রিকভার করছে। শুভ্রা তার ভাইয়ের কপালে চুমু দেয় আর মাথায় হাত বুলিয়ে দেয়। এখন আমার লোকাল গার্জিয়ান ও স্ট্রং তো হতেই হবে। শুভ্রা উঠে চুপচাপ চলে যেতে থাকে তামিমের রুমে। এখন তার একটু একা থাকা উচিত। এত কম বয়সে এত বড় বড় ধাক্কা সামলানো চারটিখানি কথা নয়। বাহ, বেশ ভালোই তো দেখতে তুমি। মাঝপথে হঠাৎ মেয়েলি কণ্ঠ কানে আসতেই থমকে যায় শুভ্রা। পেছনে ফিরে তাকায়। মানতেই হবে খুব রূপবতী তুমি। ধন্যবাদ। তা এই রূপ দিয়েই কি তামিম ভাইকে পটিয়েছ নাকি? হঠাৎ এমন কথায় শুভ্রা একটু থমকে যায়। অবশ্য তোমাদের মতো ছোট পরিবারের মেয়েরা তো নিজের রূপকেই কাজে লাগায় কোনো বড় পরিবারের ছেলেকে পটাতে। আর তুমি তো ডাইরেক্ট মন্ত্রীর ছেলেকে পটালে। ছোটলোক মেয়েরা মনে হয় এভাবেই বিয়ে বসে। আপনি মনে হয় নিজের সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। মুখে পানি দিন, ধ্যান ফিরে আসবে। শুভ্রার কাট কথায় বেশ বিরক্ত হয় ছন্দা। তেড়ে আসে শুভ্রার দিকে। ছন্দা তেড়ে আসতেই শুভ্রা হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে, যেন কিছুই হয়নি তার এই ভাবমূর্তি দেখে। তোর সাহস তো কম না মেয়ে, আমাকে কথা শোনাস? তামিম সরকারের বউয়ের সাহস থাকবে না তো কার সাহস থাকবে? পেছন থেকে তামিমের কণ্ঠ ভেসে আসতেই শুভ্রা এবং ছন্দা দুজনেই ভূত দেখার মতো তাকায়। তামিম চোখ মুখ শক্ত করে সামনে আসতে থাকে। তামিমকে আসতে দেখে ছন্দার কলিজার পানি শুকিয়ে যায়। সাথে সাথে সে তামিমের দিকে তাকায়। না, গোল্ডেন চাপাতি নেই। এই যাত্রায় তাহলে বেঁচে যাবে সে। কিন্তু পেছনে তার পঞ্চপাণ্ডবকে দেখে আবারও ভয় পায় ছন্দা, কারণ তাদের কাছেই থাকে তামিমের চাপাতি। তামিম এসে শুভ্রার পেছনে দাঁড়ায়। তারপর শুভ্রার হাত ধরে খুব জোরে ছন্দার গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। তামিম যে এমন কিছু করবে সেটা উপস্থিত কেউই টের পায়নি। মেয়ে মানুষ মায়ের জাত, তাদের গায়ে আমি হাত দিই না। কিন্তু আমার বউকে কিছু বললে জাত পড়ে মায়ের আগে। জেন্ডার দেখব না আমি। তামিমের চোখ রাঙানি দেখে ছন্দা নিজের গালে হাত দিয়ে খুব জোরে জোরে চলে আসে। আর পেছনে ফিরে তাকায় না। তাকানোর সাহস নেই তার। জীবনের ভয় কার না থাকে। ছন্দা চলে যেতেই তামিম শুভ্রার হাত ধরে তাকে নিয়ে রুমে চলে আসে, আর সাথে তার পঞ্চপাণ্ডবও।
তারা কয়েকটা বক্স ভেতরে রেখেই চলে যায়। তারা যেতেই তামিম দরজা লক করে দেয়। তামিমের দরজা লক করা দেখেই সুবহা শুকনো ঢুক গিলে। তামিম সুবহার কাছে এসে তার হাত ধরে তাকে বেডে বসায় আর বক্সগুলো থেকে এক এক করে 365টি লাল শাড়ি বের করে দেয় সুবহার হাতে। এতগুলো শাড়ির মাঝে বসে নিজেকে শাড়ি বিক্রেতা মনে হয় সুবহার। তামিম সুবহার পায়ের কাছে তার কুলে ভর দিয়ে বসে। খোদার কসম সুবহা, তোকে দেখে আজকে আমি হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছি। এই লাল রং মনে হয় তোর জন্য তৈরি। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুবহার দিকে। তারপর তার চোখ থেকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কাজল এনে সুবহার কানের লতির নিচে লাগিয়ে দেয়। বদনজর না লাগে যেন চাঁদেরও গায়ে। তামিম সুবহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখেরও পলক পড়ছে না তার। এক পর্যায়ে তামিম সুবহার হাত টান দিয়ে তাকে নিজের উপরে ফেলে দেয়। হঠাৎ এমন টানে তাল সামলাতে না পেরে সুবহা তামিমের গলা ধরে তার উপরে পড়ে যায়। তামিম খুব শক্ত করে সুবহার কোমর জাপটে ধরে। তুই আমার না হলে তোকে পরপারে পাঠাতেও হাত কাঁপবে না আমার সুবহা। তামিম খুব জোরে সুবহার কাঁধে চুমু দেয়। তামিমের এত কাছে আসাটা খুব অস্বস্তি দেয় সুবহাকে। সে তামিমের হাত ছাড়িয়ে উপরে উঠে বসে। আর কত সময় নিবি আমার থেকে? জানি না। জোর করি তাহলে? এছাড়া আপনি কিছু পারেনও না। তামিম দাঁড়ায়। এখানে 365টা লাল শাড়ি আছে। আগামী 1 বছর আমার সামনে লাল শাড়ি পরেই থাকবি। না হলে শাড়ি পরার জন্য তোর শরীর থাকবে না সুবহা। তামিম উঠে চলে যায় দরজার কাছে। আর সুবহাও চুপচাপ বসে থাকে। তামিমের ভয়ঙ্কর রূপ নতুন কিছু না সুবহার জন্য, বরং ঠান্ডারূপী আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় সুবহার কাছে। ঠান্ডা মস্তিষ্কে তামিম কতটা ভয়ঙ্কর সেটা সুবহার থেকে ভালো আর কেউ জানে না। তামিম যে দরজার সামনে দাঁড়িয়ে লক খুলেও বের হয় না, আবার সুবহার দিকে ফিরে তাকায়। আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করিস না সুবহা। দুদিন চুপচাপ আছি বলে এটা ভাবিস না তোর বেইমানির কথা ভুলে গেছি। কথায় আছে না, খাল কেটে কুমিরানা। তেমনি ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর তামিমকেও জাগিয়ে তুলল সুবহা। তামিম সরকার যে কেমন লোক তা দুদিনের ব্যবহারে প্রায় ভুলে গিয়েছিল সুবহা। তামিম সরকার হিসাব তুলে রাখার লোক না। আমাকে ঠকানোর ফল তুই পাবি। ভাই অসুস্থ, মা মৃত, তাই 40 দিনের সুখ পালন করতে থাক। তারপর সারা জীবনের সুখ পালন করাবো আমি তোকে। তামিম নিজের কালো চশমা পরে বেরিয়ে যায় আর দরজা লক করে দিয়ে চলে যায়। তামিম যাওয়ার পরপরই খুব শব্দ করে কেঁদে ওঠে সুবহা। যাকে ভয় পাই তাকে কিভাবে ভালোবাসবো খোদা? এত ভয়ঙ্কর লোককে কিভাবে ভালোবাসবো? তামিম রেগেমেগে নিজের রুম থেকে বের হয়ে চলে যায় জিপে। তামিম বের হওয়ার সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও হাজির হয় তার সামনে। গাড়ি সোজা পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। পার্টি অফিসে যেয়ে তামিম তার দলের লোকদের নিচে একত্রিত হতে বলে। তামিম নির্দেশ দেওয়ার সাথে সাথে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে 1000-এর বেশি প্রায় ছেলেপেলে নিচে হাজির হয়। আবার কিছু ভিডিও কলে জয়েন হয়। তামিমের পঞ্চপাণ্ডবও বুঝে না হঠাৎ এত লোক হাজির করার কারণ কি। সকলে আসার পর তামিম একটা মাইক নিয়ে সকলের সামনে হাজির হয়। আজকের পর থেকে আরশিনগর বা এই দেশের সকলের জন্য লাল রং নিষিদ্ধ। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। হঠাৎ হলোটা কি? লাল রং কেন নিষিদ্ধ হবে সারা দেশে?
রাষ্ট্রপতি রাতে ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথে সব জায়গায় পোস্টার লাগানো যেন শেষ হয়ে যায়। পুরো দেশে লাল রং নিষিদ্ধ। এই রং শুধু আমার বউয়ের জন্য। তামিমের নিজের বউয়ের জন্য পুরো দেশে লাল রং নিষিদ্ধ করার সাথে সাথে সকলে হাততালি দিয়ে মেতে ওঠে। আহা কি প্রেম! শখের নারীর জন্য পুরো দেশে লাল রঙই নিষিদ্ধ করে দিল এমপি তামিম সরকার।